এই প্রশ্নের জবাব আমার দেওয়া উচিত না। এই প্রশ্নের জবাব আপনারা দিবেন, মিডিয়া দিবে। এই প্রশ্নের জবাব জেনারেল পাবলিক দিবে, বাংলাদেশের লোকাল ইনভেস্টররা দিবে, যে যারা এসেছে তারা কি নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার নাকি সে আসলে নিউ ইয়র্কের একজন ইনভেস্টর। অল ইন অল এই 4 দিনের এগেন আমি আমি এই জন্য বলছি যে কোয়ান্টিটেটিভটাতে কাইন্ডলি হ্যাং আপ হয়ে যাবেন না। হ্যাঁ, আমরা 1.5 কোটি টাকা খরচ করেছি মাত্র। হ্যাঁ, মাত্র 5 কোটি টাকা লেগেছে এবং হ্যাঁ তাতে 3,100 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, বাট দ্যাট ওয়াজ নট দি আইডিয়া। দি আইডিয়া ইজ টু বিল্ড আ পাইপলাইন টু চেঞ্জ দ্য ন্যারেটিভ অফ বাংলাদেশ, এবং সেটাই আমরা পুশ করার চেষ্টা করেছি। প্রথমে বলি বিনিয়োগকারীরা কি ধরনের কনসার্ন রেজ করেছেন। একদম আপনি যেহেতু মোটা দাগে বলতে বললেন, আমি আরেকটা কোয়েশ্চেন নিতে পারবো। তাহলে মোটা দাগে 2টা পয়েন্ট বলি। বিনিয়োগকারীরা বলেছেন, প্রথমটা বলেছেন যারা প্রথমবারের মতো বাংলাদেশে এবার এসেছেন তারা সবাই বলেছেন যে ওনাদের পরিচিত যত অর্গানাইজেশন আছে এবং কোম্পানি আছে তাদেরকে আসলে ঠিক এনাদের মতো করে আমাদের বাংলাদেশে একবার নিয়ে আসা দরকার। বাংলাদেশে ফিজিক্যালি আসা ছাড়া কোনোভাবেই বাংলাদেশকে ফুল ভিজুয়ালাইজ করা সম্ভব না, বাংলাদেশের মানুষকেও ভিজুয়ালাইজ করা সম্ভব না। কারণ আমাদেরকে মোটা দাগে সাউথ এশিয়ান একটা নেশন হিসেবে ফেলে দেওয়া হয়, এবং আমাদেরকে মোটা দাগে ওই হাইলি ডেন্স এবং বন্যার্থ এই সেই হ্যান ত্যান বিভিন্ন ধরনের নেগেটিভ ন্যারেটিভের উপর বেস করে বাংলাদেশকে অ্যাজিউম করে নেওয়া হয়। তো এই বাংলাদেশের মানুষের যে রেজিলিয়েন্স, বাংলাদেশের মানুষের যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা আসলে এই স্পিরিট আপনি ফিজিক্যালি ইন্টারাক্ট না করলে কোনোদিন ধরতে পারবেন না। সো এইটা তাদের সবার কমন ফিডব্যাক। যারা প্রথমবার এসেছেন বলেছেন যে ওনারা সারপ্রাইজ, এবং ওনারা মনে করেন যে আমাদের আরো উচিত যে এরকম যারা বাংলাদেশের কথা চিন্তাও করেন নাই বা করা উচিত, তাদেরকে আমাদের ধরে ধরে বাংলাদেশে নিয়ে আসা। সো আমাদেরকে এটা একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা অলরেডি বাংলাদেশের কথা কনসিডার আগে করেছেন এবং স্ট্রাগল করছেন, তাদের একটা বড় ফিডব্যাক হচ্ছে যে বাংলাদেশের বিজনেস কেস জানার পরেও বাংলাদেশে ব্যবসা শুরু করাটা এত কঠিন। একটা ফ্যাক্টরি যদি লাইসেন্স পেতে এবং গ্যাস ইলেকট্রিসিটি কানেকশন পেতেই 2 বছর লেগে যায়, তো তার বিজনেস কেস তো আসলে আর থাকে না। সো আমাদেরকে ওই ক্লায়েন্টের হ্যান্ড হোল্ডিং এর পিসটাতে আরো অনেক কাজ করতে হবে সরকার থেকে, যাতে তাদের এই এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়। আর আপনার লাস্ট কোয়েশ্চেনটা, যে আমরা যেই কারণে বলছি সরকারের কেন খরচ হয়েছে, কারণ আমার ওয়ালেট তো গভর্নমেন্ট ওয়ালেট। সো আমি এই জন্য বলেছি আমার গভর্নমেন্ট ওয়ালেটের টোটাল খরচ কত হয়েছে। আমার পার্টনার অর্গানাইজেশন ছিল ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি, ফিকি, ইন্ডিপেন্ডেন্ট যারা অর্গানাইজ করেছে তারা অনেক ঘাম ছড়িয়েছে, সেটা আমি বাদ দিলাম, সেটারও একটা কষ্ট আছে, বাট লেটস টেক দ্যাট অ্যাসাইড। বাট একদম যদি আপনি বলেন যে ফিজিক্যাল টাকা ইনজেকশন কত করা হয়েছে, সেটা রাফলি 5 কোটি টাকার মতো। বাকি টাকাটা আমাদের পার্টনার অর্গানাইজেশন গুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে করেছে, অলমোস্ট ইন দ্য ফর্ম অফ গ্র্যান্ট। দে থট যে দিস ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং এর জন্য, তাই তারা আমাদেরকে ওইটা দিয়ে সাপোর্ট করেছে। সো অল ইন অল এই 4 দিনের এগেন আমি এই জন্য বলছি যে কোয়ান্টিটেটিভটাতে কাইন্ডলি হ্যাং আপ হয়ে যাবেন না। হ্যাঁ, আমরা 1.5 কোটি টাকা খরচ করেছি মাত্র। হ্যাঁ, মাত্র 5 কোটি টাকা লেগেছে এবং হ্যাঁ তাতে 3,100 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, বাট দ্যাট ওয়াজ নট দি আইডিয়া। দি আইডিয়া ইজ টু বিল্ড আ পাইপলাইন টু চেঞ্জ দ্য ন্যারেটিভ অফ বাংলাদেশ, এবং সেটাই আমরা পুশ করার চেষ্টা করেছি। আপনাদের সবাইকে আমরা 100% অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করেছি। অনেক সময় অনেক ইভেন্টে অ্যাক্সেস দিতে পারিনি, কারণ এত মানুষ ছিল, ক্রাউডেড হয়ে গেছিল যে আমরা সুযোগ পাইনি। বাট আমি আশা করছি যে আপনারা সবাই কোনো না কোনো সময় সামিটে কখনো এক সময় না এক সময় গিয়েছিলেন, আপনারা ইনভেস্টরদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, তাদেরকেও আমরা ফুল অ্যাক্সেস দিয়েছি যাতে আপনাদের সাথে কথা বলতে পারে। সো এই প্রশ্নের জবাব আমার দেওয়া উচিত না। এই প্রশ্নের জবাব আপনারা দিবেন, মিডিয়া দিবে। এই প্রশ্নের জবাব জেনারেল পাবলিক দিবে, বাংলাদেশের লোকাল ইনভেস্টররা দিবে, যে যারা এসেছে তারা কি নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভার নাকি সে আসলে নিউ ইয়র্কের একজন ইনভেস্টর। সেই প্রশ্নটা আসলে আপনাদের কাছে আমার ফেরত দেওয়া উচিত। এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার দরকার নেই। আমি খুব একদম ফাউন্ডেশনাল পয়েন্ট থেকে শুরু করি। আমরা যখন সামিটের রেজিস্ট্রেশন নিয়েছি, তখন আমরা ক্যাটাগরিক্যালি তাদের ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, প্রত্যেকটা জিনিস খুব ডিলিজেন্টলি নিয়েছি। ইচ্ছা করে নিয়েছি, কারণ আমাদের মেইন টার্গেট ছিল যে ওনারা আসুক আর না আসুক, ওনারা যেহেতু রেজিস্ট্রেশন করেছেন তার মানে ওনারা আগ্রহ দেখিয়েছেন। সো ওনাদেরকে আমরা এরপর থেকে একটা কনস্ট্যান্ট কন্ট্যাক্টের মধ্যে রাখার চেষ্টা করবো। তা আমরা এই সামিট শেষ হয়েছে, আমরা এখন ওনাদেরকে একটা থ্যাংক ইউ মেইল পাঠাবো আসার জন্য। তারপরে আমরা বলবো যে আপনাদের সাথে আমাদের এই মানুষের কথা হয়েছিল, এই ফিডব্যাক ছিল, তো আপনারা এরপরে আপনাদের ফার্দার কোনো কোয়েশ্চেন আছে কিনা। তারপরে অন আ পিরিয়ডিক বেসিস আমরা ওনাদের কাছে আবার ফিরে যেতে থাকবো যে আপনার কি আর কোনো ফার্দার ডিসিশন হলো কিনা, আপনি কি আরেকবার ভিজিট করতে চান কিনা। এই বিজনেস ডেভেলপমেন্ট ইজ এ সায়েন্স, এবং বিজনেস ডেভেলপমেন্ট অ্যাজ এ সায়েন্স কর্পোরেট ওয়ার্ল্ডে খুব কমনলি এক্সারসাইজ করা হয়, ব্যাংকিং সেক্টরে এক্সারসাইজ করা হয়, বিভিন্ন সেক্টরে এক্সারসাইজ করা হয়। সো ইটস নট এ রকেট সায়েন্স, ইটস এ ভেরি সিম্পল স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। সেই স্ট্রাকচার্ড অ্যাপ্রোচের ভিতর দিয়ে আমরা এই পাইপলাইনটাকে নেওয়ার চেষ্টা করবো। মেবি উই উইল সাকসিড, মেবি উই উইল নট, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট যে 100 জন ইনভেস্টরের মধ্যে থেকে অ্যাটলিস্ট যদি 10 জনকে আমরা কনভার্ট করতে পারি। আমরা সেই এক টপিকে আমাদের এটা ফেরত যাওয়া উচিত, আমরা ফেরত যাই যে এই ফুল সামিটে যারা প্রথমবার আসলেন তাদের মধ্যে যদি একটা
$100 মিলিয়ন ইনভেস্টমেন্ট হয়, দ্যাট উড বি 1,000 কোটি টাকা, 1,1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট। একটা 1200 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় আমাদের দের আর পার্টনারদের 3.5, টোটাল 5 কোটি টাকার খরচে। দ্যাট শুড বি আ বিগ সাকসেস ফর দিস সামিট। সো I am not worried about the success of the summit from a quantitative point of view. সেটা লেস ইম্পর্টেন্ট। যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনভেস্টরদেরকে আমাদের রাইট এক্সপিরিয়েন্সটা দেওয়া, যাতে ইনভেস্টর ইনভেস্ট করুক আর না করুক, বাংলাদেশ নিয়ে দুইটা ভালো কথা বলে, খারাপ কথা না বলে। We want to make Bangladesh a regional প্রোডাকশন পাওয়ার হাউস। সেটা করার জন্য যেটা মাস্ট সেটা হচ্ছে পোর্ট কানেক্টিভিটি। পোর্ট কানেক্টিভিটি বলতে আমরা বুঝি যে চিটাগং এ আমাদের যে কয়টা পোর্ট, একটা চিটাগং এর এই মুহূর্তে একটা বড় পোর্ট হচ্ছে চিটাগং পোর্ট, যেটা মেইন পোর্ট যেটাকে আমরা বলি। এর সাথে লালদিয়া, পিসিটি, এরকম বেশ কয়েকটা নদীর উপরে পোর্ট আছে, কিন্তু এগুলা কিন্তু সব নদীর পোর্ট। বাংলাদেশে কোনো সামুদ্রিক পোর্ট নেই। সো লেটস স্টার্ট উইথ দ্যাট। আমরা বে টার্মিনাল নিয়ে অনেক দিন ধরে কথা বলছি। সিঙ্গাপুরের একটা কোম্পানি আছে, দুবাইয়ের একটা কোম্পানি আছে, পিএসএ এবং টিপি ওয়ার্ল্ড, তারা অনেক দিন ধরে চেষ্টা করছে। বাট আমাদের টার্গেট হচ্ছে যে এই সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে আমরা বে টার্মিনাল ইস্যুটা রিজলভ করে আমরা একটা সিগনিফিকেন্ট মাইলস্টোন ক্রস করবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মাতারবাড়িতে যে ডিপ সি পোর্ট আছে সেটার আশেপাশে একটা ফ্রি ট্রেড জোন নিয়ে আপনারা দেখেছেন যে এবার ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসেছিল, সেটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি, যাতে বাংলাদেশ ইসেনশিয়ালি বিকামস দুবাই আর সিঙ্গাপুর থেকে আমাদের ডিস্টেন্সটা রাফলি 2 ঘন্টার মতো, রাইট? সো আমরাও কিন্তু টেকনিক্যালি উই ক্যান অলসো বিকাম অ্যানাদার দুবাই আর সিঙ্গাপুর, যেখানে আমরা একটা ফ্রি ট্রেড জোনের মতো করে অপারেট করবো। এবং আমাদের একটা ভার্টিক্যাল কানেক্টিভিটিও আছে, নেপাল, ভুটান, 7 সিস্টার্স এবং তার দিকে উপরে চায়না। সো উই উড লাইক টু ইউটিলাইজ দ্যাট দ্য মোস্ট। সো এইটা একটা বড় ডিসকাশন পয়েন্ট ছিল আমাদের জন্য, যে পোর্ট এবং এয়ারপোর্ট যেগুলোর দ্বারা আমাদের ওভারঅল কানেক্টিভিটিটা ইমপ্রুভ করবে, সেটা আমরা কিভাবে হ্যান্ডেল করছি এবং কত দ্রুত আমরা এই জিনিসগুলার, এই প্রজেক্টগুলাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো যেটাতে এটা ইটস ফুললি ফাংশনাল। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে বিডার ক্ষেত্রে কয়েকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা হয়েছে। একটা হচ্ছে যে এফডিআই তে আমরা প্রণোদনা দিতে পারি কিনা, এটা নিয়ে আমরা একটা ডিসকাশন করেছি। যে ধরেন বাংলাদেশি একজন প্রবাসী, নন রেসিডেন্ট বাংলাদেশি, যিনি চায়নায় থাকেন, উনি চাইনিজ ভাষা জানেন, উনার যেই চাইনিজ কোম্পানি আবার স্পেসের অ্যাক্সেস আছে, এটা বিডার কখনো হবে না, বাংলাদেশের কোনো মানুষের কখনো হবে না। তো উনি যদি একটা $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, তো আমরা তো বাংলাদেশের রেমিটেন্স পাঠালে 2.5% করে ক্যাশব্যাক দিই। তো একটা ভদ্রলোক যদি $100 মিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, তাকে আমরা কেন একটা পার্সেন্টেজ কনসালটেন্সি ফি হিসেবে দিতে পারি না বা প্রণোদনা হিসেবে দিতে পারি না? সো আমরা এরকম একটা মডেল নিয়ে কাজ করছি, যাতে যে কোনো বাংলাদেশি ইন্ডিভিজুয়াল যদি বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, নিজে স্বপ্রণোদিত হয়ে এবং ওটাতে উনি ফুল প্রসেসে পার্টিসিপেট করেন, তাহলে ওনাকে কিভাবে আমরা এক ধরনের এই ঠিক রেমিটেন্সের মতো সাম ফর্ম অফ রিওয়ার্ড আমরা পুশ করতে পারি। আরেকটা জিনিস নিয়ে কথা হয়েছে, যেটা শফিক ভাই বললেন, যে অর্গানাইজেশন গুলোকে কিভাবে আমরা একসাথে করে নিয়ে আসতে পারি, সেটা আমরা চেষ্টা করছি। এটা নিয়ে আগামী সপ্তাহের মধ্যে একটা হাই পাওয়ার্ড কমিটিকে একটা ফাইনাল ভিউ দিতে হবে, যে ওটার চেহারাটা কিরকম হবে, এবং সেখান থেকে আমরা মুভ অন করার চেষ্টা করবো। বেজার আন্ডারে আমরা প্রায় 10টা, আপনাদেরকে আমি আগেও বলেছি যে 100টা ইকোনমিক দরকার নেই, আমরা বেজার আন্ডারে 10টা ইকোনমিক জোনকে আজকে বাতিল করার ঘোষণা নিয়েছি। যে বা সেগুলোর মধ্যে সোনাদিয়া আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন, সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন, বিকজ উই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। আর এই সাথে আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলেছি, সেটা হচ্ছে যে ভবিষ্যতে যখন ইকোনমিক জোন ডিটারমিন করা হবে, তো সেই ইকোনমিক জোন ডিটারমিন করার যে প্রসেসটা, এটা প্রচন্ড সাবজেক্টিভ এই মুহূর্তে। এবং বেজা ইউনিল্যাটারালি অনেক সময় ইকোনমিক জোন ডিক্লেয়ার করে ফেলতে পারে প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাপোর্টে। বাট আমরা যেটা মনে করি যে এটা করলে যেটা সমস্যাটা হয়, সেটা হচ্ছে যে ইকোনমিক জোন ডিক্লেয়ার করার পরে যখন গ্যাস, পানির এবং মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের কাছ থেকে এনভায়রনমেন্ট পারমিট নিতে যায়, ওই পারমিশনগুলো আর পাওয়া যায় না এবং তাদের থেকে ওই বাইনগুলো থাকে না। তো আমরা বলতে চাচ্ছি যে ইকোনমিক জোন ডিক্লারেশন প্রসেসের ভিতরে একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কনসালটেশন হওয়া উচিত এবং অন্যান্য মিনিস্ট্রির বাইন থাকা উচিত, এবং তাদেরকেও একসেপ্ট এবং কমিট করতে হবে যে হ্যাঁ, আমি যদি এই ফেনীতে একটা ইকোনমিক জোন করি, তাহলে ফেনীর ওই ইকোনমিক জোনে গ্যাস দেওয়ার দায়িত্ব এনার্জি মিনিস্ট্রির, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দেওয়ার দায়িত্ব মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের। এরকম প্রত্যেকে ফুল কমিটমেন্ট নিয়ে তারপরে আমরা ইকোনমিক জোন ডিক্লেয়ার করব, তার আগে আমরা ডিক্লেয়ার করবো না। কারণ সেটা করার পরে এই যে আমরা বছরের পর বছর ধরে ঝুলে থাকি, আমরা ইনভেস্টরদেরকে অ্যাক্সেসটা দিতে পারি না। সো এগুলো হচ্ছে সাম অফ দ্য কি ডিসিশনস মেড। এবং আচ্ছা, সরি, হ্যাঁ, ওয়ান স্টপ সার্ভিস নিয়ে অনেক লম্বা কথা হয়েছে আজকে। আমরা এই ওয়ান স্টপ সার্ভিস নিয়ে অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছি। তো একটা বড়, আমি ইনভেস্টরদের সাথে কথা বলে সবসময় যেটা শুনি, সেটা হচ্ছে এখানে দুইটা সমস্যা। একটা হচ্ছে যে ওয়ান স্টপ সার্ভিস, যেটাকে আমরা ডিজিটাল বলি, এটা এখন অনেক ক্ষেত্রেই ম্যানুয়াল। তাদেরকে ম্যানুয়ালি বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতে হয়। তো প্রধান উপদেষ্টা একটা নির্দেশনা দিয়েছেন যে কোনো সার্ভিস যেটা ম্যানুয়াল বা তার পাশাপাশি ডিজিটাল সার্ভিসও, সফটওয়্যার সার্ভিস আছে, সেখানে ম্যানুয়াল সার্ভিসটা আগামী 1 মাসের মধ্যে বন্ধ করে দিতে হবে। এভরিথিং উইল বি ডিজিটাল। তাতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে রেন্ট সিকিং বিহেভিয়ার সিগনিফিকেন্টলি কমে যাবে।
আর দ্বিতীয়ত হচ্ছে যে উনি বলেছেন, যেটা আমাদের প্রস্তাব ছিল, যে ইনভেস্টরের পয়েন্ট অফ ভিউ থেকে সে একটা সিঙ্গেল পজিশনে তার ল্যান্ড করা উচিত, তাকে একটা সবসময় একটা সিঙ্গেল ওয়েবসাইটে যেতে হবে। সো আমরা ওটাকে ধরেন যদি বলি বাংলাদেশ ইনভেস্টমেন্ট পোর্টাল, সে বাংলাদেশ ইনভেস্টমেন্ট পোর্টালে লগ ইন করবে, তার যার কাছে সার্ভিস লাগবে সেটা ব্যাক এন্ডে সরকার ম্যানেজ করবে। তার যদি ব্যবসার সার্ভিস লাগে তাহলে ওই সফটওয়্যার তাকে ব্যবসার থ্রুতে নিয়ে যাবে, বাট তার জন্য একটা সিঙ্গেল ইন্টারফেস করতে হবে। এখন যেটা হয়, আপনার ট্রেড লাইসেন্স করতে গেলে যেতে হয় আরজেসির ওয়েবসাইটে, আপনার ল্যান্ডের বিউটেশন করতে হলে যেতে হয় ল্যান্ডের ওয়েবসাইটে, আপনাকে ব্যবসা সার্ভিস পেতে হলে যেতে হবে ব্যবসার ওয়েবসাইটে, বেজা সার্ভিস পেতে হলে বেজার ওয়েবসাইটে। নান অফ দিজ আর রিয়েলিস্টিক। যে কোনো ইনভেস্টারের জন্য এটা প্রচন্ড পেইনফুল, স্পেশালি বিদেশিদের জন্য আরো পেইনফুল, কারণ ওরা বুঝেনি না যে কোথায় থেকে শুরু করতে হবে। এইটাকে আমরা বন্ধ করে আমরা একটা সিঙ্গুলার ল্যান্ডিং প্ল্যাটফর্মে নিয়ে আসার ডিসিশন নিয়েছি। সো একদম টপ লেভেলে ওভারলেইং একটা লেয়ার থাকবে যেখানে ইনভেস্টার ল্যান্ড করবেন, তারপরে সফটওয়্যার তাকে ডিফারেন্ট ডিরেকশনে ডিরেক্ট করে দিবে ডিপেন্ডিং অন তার রিকোয়ারমেন্ট। সো এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে আজকে ওয়ান স্টপ সার্ভিসের ক্ষেত্রে। তো এগুলাই মেজর ডিসিশনস, বাট আমাদের এই ডিসিশনটাও নেওয়া হয়েছে যে গভর্নিং বোর্ডের মিটিং, আপনারা জানি না ওনাকে জানেন কিনা, যে বেজা আর বিডার শেষ গভর্নিং বোর্ড মিটিং হয়েছে অগাস্ট 2020 সালে, পিপিপি অথরিটিটা হয়েছে 2019 সালে, আর বেবজাটা সম্ভবত 2018 সালে। সো এই প্রত্যেকটা গভর্নিং বোর্ডের মিটিং 5, 6, 7 বছর পর পর হচ্ছে। দিস ইজ নট আ স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ। গভর্নিং বোর্ডের মিটিং অ্যাটলিস্ট প্রতি 3 মাস পর পর হওয়া উচিত, ওয়ার্স্ট কেস 6 মাস পর পর, কারণ অনেক সিদ্ধান্ত গভর্নিং বোর্ডের ছাড়া এই অর্গানাইজেশনগুলো নিতে পারে না। তো প্রধান উপদেষ্টা বলেছেন আগামী মাসে নেক্সট গভর্নিং বোর্ডের মিটিংটা হবে। সো আমরা একটু ফ্রিকোয়েন্সি বাড়ানোর চেষ্টা করছি। আর লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে যে ট্রান্সশিপমেন্ট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো আজকে ওখানে কমার্স উপদেষ্টাও ছিলেন। তো আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি, নট নেসেসারিলি যে ট্রান্সশিপমেন্ট চলে যাওয়াতে আমাদের খুব লাভ হয়েছে সেটা আমি বলছি না। আমি বলছি এটাকে অপরচুনিটি এই কারণে, আমি জানি না আপনারা এই পুরো সিচুয়েশনটা জানেন কিনা, সেটা হচ্ছে যে আশুলিয়াতে যদি একটা ফ্যাক্টরিতে বা গাজীপুরে একটা ফ্যাক্টরিতে একটা টি শার্ট প্রডিউস করা হয়, সেই টি শার্টটা বিভিন্নভাবে, ধরেন আমরা যারা নিয়ে অনেক কথা বলবো, লেটস টেক জারা অ্যাজ এন এক্সাম্পল। জারার একটা টি শার্ট প্রডিউস করা হয়, আমরা মনে করি যেটা পর্তুগালের একটা স্টোরে ফাইনালি এন্ড আপ করবে, ঠিক আছে? সে কি করবে, তার হাতে কয়েকটা অপশন আছে। একটা হচ্ছে সে আশুলিয়া থেকে ঢাকা এয়ারপোর্টে আসবে, তারপর ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করে পর্তুগাল যাবে, পর্তুগাল যেয়ে বা পর্তুগালের কোনো ওয়্যার হাউসিং একটা সিটিতে যাবে, সেখান থেকে ওই স্টোরে চলে যাবে। আরেকটা অপশন হচ্ছে সে ট্রাকে করে কলকাতা যাবে বা ট্রাকে করে দিল্লি যাবে, সেখান থেকে ফ্লাই করে সে ওখানে যাবে। তো যখন সে ট্রাকে করে আরেকটা দেশে যাবে, ওখানকার এই যে অপারেশনাল চার্জ, এয়ারপোর্ট চার্জ, সব চার্জ কিন্তু ওই দেশ পেয়ে গেল। ফানিলি ইনাফ, বাংলাদেশে এই মুহূর্তে যে সিচুয়েশন, তাতে দিল্লি বা কলকাতা থেকে ফ্লাই করা আমাদের এই সাপ্লায়ারদের জন্য সস্তা ঢাকা থেকে ফ্লাই করার চেয়ে। হাউ ইজ দ্যাট পসিবল? আই হ্যাভ নো আইডিয়া। আমরা গাজীপুরে প্রডিউস করে ঢাকা থেকে ফ্লাই করে নিয়ে যেতে পারছি না, কিন্তু দিল্লি বা কলকাতা থেকে আমরা আরো সস্তায় নিয়ে যেতে পারি। এই কারণে লোকজন ট্রান্সশিপমেন্ট করতে চায়। তো এইটাকে আমি এই কারণে অপরচুনিটি হিসেবে দেখি যে আমাদের তো এখন অপশন নাই, আমরা এখন আর কলকাতা দিল্লিতে যেতে পারবো না। আমাদের ঢাকা এয়ারপোর্টকে আরো অনেক এফিসিয়েন্ট করতে হবে, তা নাহলে আমরা বিজনেসটা লুজ করবো। তো ঢাকা এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার একটা সুযোগ পাওয়া গেছে, সিলেট এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার সুযোগ পাওয়া গেছে, সৈয়দপুর, কক্সবাজার, লালমনিরহাট বেশ কয়েকটা এয়ারপোর্টকে রিইউটিলাইজ করার একটা সুযোগ পাওয়া গেছে। সো এই অপরচুনিটিটাকে হাতে নিয়ে আমরা ট্রাই করব যে এই ধাক্কায় আমরা কোনোভাবে এয়ারপোর্টগুলোকে আরেকটু এফিসিয়েন্ট, আরেকটু অ্যাক্টিভেট যদি করতে পারি, তাহলে হয়তো আমাদের ওভারঅল ইকোনমির জন্য দিস উইল টার্ন আউট টু বি আ গুড আউটকাম ইন দ্য লং রান।